আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইট ফর্ম অফ ভার্ব প্রায় প্রতিটি স্টুডেন্টের কাছে ভীতিকর একটা বিষয়। এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে রাইট ফর্ম ভার্বের অনেক সূত্র। এখন রাইট ফর্ম ভার্ব কি আসলেই অনেক সূত্র? হ্যাঁ, আসলেই অনেক সূত্র। তো আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 5টি সূত্রের সাহায্যে রাইট ফর্ম ভার্বের প্রায় 70 থেকে 80% কভার করা সম্ভব। আর বাকি পার্সেন্টগুলো কিভাবে উত্তর করব সেটাও আমি একটা ট্রিক্স আমি আমার সর্বলাস্টে ভিডিওর দিকে বলে দিব। সো সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। কিভাবে একজন স্টুডেন্ট 70 থেকে 80% উত্তর করতে পারবে রাইট ফর্ম অফ ভার্বে, তার জন্য দুটো ট্রিক ফলো করতে হবে। ট্রিক নাম্বার 1, এখন আমরা জানি রাইট ফর্ম ভার্ব একটি প্যাসেজ নিয়ে পরীক্ষায় আসে। এখন এই প্যাসেজটি যদি হয় কোনো সাম্প্রতিক ঘটনা বা কোনো সমস্যা নিয়ে আলোচনা, বা যদি সেই ঘটনাটা নিয়মিতই ঘটে বা মাঝে মাঝে ঘটে, এবং যদি কোনো ঐতিহাসিক নিদর্শন বা কোনো একটি স্থানের স্বাভাবিক বর্ণনা করা হয়, তাহলে সেগুলো সবই হচ্ছে প্রেজেন্টের অংশে থাকে। এখন প্রেজেন্টের অংশে আমরা জানি আলোচনা করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট আসে, এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট সূত্র আমরা সবাই জানি। এই প্রেজেন্ট ইনডিফিনিটকে দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্টের অংশের অ্যাক্টিভ, আবার প্রেজেন্ট ইনডিফিনিটের অংশের প্যাসিভ। অর্থাৎ আমার সূত্র ছিল টোটাল পাঁচটার ভিতরে অলরেডি দুইটা এখানে। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্টের অ্যাক্টিভ, যা আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট সেটাকে আবার প্রেজেন্টের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ অংশ আলোচনা করতে হবে। এখন প্রমাণস্বরূপ আমাদের দেখতে হবে যে আসলেই কি এরকম কিছু, যে সত্যি কি আসে? হ্যাঁ আসে। আমি ট্রিক নাম্বার 2টাকে বলি, তারপর আমরা একদম প্রমাণস্বরূপ বোঝাবো যে আসলে কি এভাবে পরীক্ষায় আসে কি আসে না। ট্রিক নাম্বার 2 হচ্ছে, ট্রিক নাম্বার 2তে আমরা দেখব রাইট ফর্ম ভার্বের প্যাসেজটি অতীতকালের কোনো ঘটনার বর্ণনা থাকে, অর্থাৎ এমন কিছু বর্ণনা যার নর্মাল একটা স্টেটমেন্ট বা ঐতিহাসিক কোনো কিছুর ঘটনার বর্ণনা থাকতে পারে। এই অংশে যখন আলোচনা করা হবে তখন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আলোচনা হবে। পাস্ট ইনডিফিনিটের দুইটা অংশ, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ অংশ যা সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, এবং সেটাই আবার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ অংশে থাকতে পারে, এবং প্যাসিভ অংশের আলোচনাটা এখানে করতে হবে। তাহলে এখানে পেলাম দুটো, তার আগে পেলাম আরও দুটো, টোটাল 4টা। এছাড়াও আমি একটি অংশ বলেছিলাম যেটা হচ্ছে মডালের অংশ। এখন মডালটা আমাদের সবাইকে জানতে হবে। মডাল সব পরীক্ষায় বেসিক্যালি আসে না। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড ইত্যাদি সহ মডালগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা চর্চা করতে পারি তাহলে কিন্তু অলরেডি রাইট ফর্ম ভার্বে 70 থেকে 80% আনসার করা সম্ভব। বলে রাখি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উড ইত্যাদি আসলে প্রেজেন্ট পাস্ট মিলেই উত্তর করতে হয়, তাই এই অংশটা আমরা মিক্সড বলবো। এছাড়াও রাইট ফর্ম ভার্বের পরীক্ষায় অনেক সময় শুধুমাত্র প্রেজেন্ট বা পাস্টেই আসে না, অনেক সময় প্যাসেজটি প্রেজেন্ট এবং পাস্ট মিক্সড করে আসতে পারে। কেউ যদি ট্রিক নাম্বার 1 এবং ট্রিক নাম্বার 2টাও ঠিকমতো ভালো করে বুঝতে পারে, তাহলে কিন্তু সে সেটাকে মিক্সড করে এসেছে নাকি অন্য কোনোভাবে এসেছে সেটাও কিন্তু সে ইজিলি ধরতে পারবে। এবার আসো, প্রমাণ করতে হবে যে আদৌ কি প্যাসেজগুলো এই ওয়েতেই আসে ট্রিক নাম্বার 1 ট্রিক নাম্বার 2তে। চলে যাই আমরা 2017 সালের বোর্ডে, এইচএসসি পরীক্ষার 2017 সালের প্রায় সকল বোর্ড, যেমন বরিশাল বোর্ডে এসেছে ইয়ার নিয়ে, অর্থাৎ বাতাসের ইস্যুটা কিন্তু প্রবলেম, কারণ আমরা জানি বাতাস দূষিত হচ্ছে বা বাতাসকে ভালো রাখা দরকার। নাম্বার 2 হচ্ছে যশোর বোর্ডে আমরা দেখলাম, যশোর বোর্ডে এসেছিল জেরির ইস্যু নিয়ে। জেরি হচ্ছে একটি অতীত কোনো ঘটনা, জেরির তার জীবনকাল নিয়ে আলোচনা। কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে ইংলিশ একটা গ্লোবাল ইস্যু, একটা ট্রেন্ড ইস্যু। যখন গ্লোবাল ইস্যু ট্রেন্ড ইস্যু থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু এক ধরনের সমস্যা বা সমাধান, যত কিছুই হোক এগুলো নিয়ে আলোচনা। তাহলে এই অংশটা হচ্ছে প্রেজেন্টে থাকবে। দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে কোনো একজনের বর্ণনা যে অটামে সে কি করেছিল, তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ও প্যাসিভ অংশে। ঢাকা বোর্ডে এসেছে রোড অ্যাক্সিডেন্ট অথবা রোড মিসহ্যাপ, যা সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা। এটা একটা সমস্যা, তার মানে এই অংশটা প্রেজেন্ট বা প্রেজেন্টের ইনডিফিনিটের প্যাসিভ বা অ্যাক্টিভ অংশে আলোচনা করতে হবে। তাহলে অলরেডি আমরা কয়েকটা বোর্ডই দেখলাম প্রমাণ হিসেবে যে ট্রিক নাম্বার 1 এবং ট্রিক নাম্বার 2 কিন্তু আসছে। নাও প্রতিটা বিষয় বুঝতে বা প্রমাণ করতে যে আসলেই এই সকল বোর্ড থেকে প্রেজেন্ট ইনডিফিনিট বা আমার দেওয়া 5টা সেন্টেন্স থেকে আসে কিনা, সেগুলোর জন্য আমি প্রায় অনেকগুলো বোর্ড থেকেই কিছু সেন্টেন্স কালেকশন করেছি, যেগুলো রাইট ফর্ম ভার্বের অংশ হিসেবেই এখানে দেওয়া আছে। আমরা প্রতিটা অংশ প্র্যাকটিস করি এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেই বিষয়টাও আমি এখন বলে দিব। আমরা যখনই একটি সেন্টেন্স শুরু করব তখন আগে দেখতে হবে সেই সেন্টেন্সটা আসলে আমাদের কোন অংশে আছে, কোন অংশে বোঝাচ্ছে, সেটা কি সমস্যা নাকি সেটা রেগুলার কোনো বিষয় নাকি সেটা
অতীতের কোনো ঘটনা, এই সকল জায়গাগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। প্রথম বাক্যে যাই, এখানে ঢাকা বোর্ডের দেওয়া, এখানে লেখা হচ্ছে রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, এবং সেটা ঢাকা বোর্ড 2017-তে এসেছে। রোড মিসহ্যাপ মানে সড়ক দুর্ঘটনা, এবং সড়ক দুর্ঘটনা বাংলাদেশে প্রায় প্রতিদিনই হয় বললে চলে। যে ঘটনা প্রতিদিন হয় আমরা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা জানি আজকে থেকে যেটা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের দুটো অংশ থাকে, হয়তো সেটা অ্যাক্টিভে অথবা প্যাসিভে। এখানে সড়ক দুর্ঘটনাটা প্রতিদিনই হয়, তো ওই হিসেবে আমরা এটাকে অ্যাক্টিভ অংশ দিতে পারি। সাবজেক্ট থার্ড পারসন হলে সাবজেক্ট সেটা ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে নিয়ম অনুযায়ী আমরা এখানে আনসার লিখবো হচ্ছে হ্যাপেন্স, কারণ আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে। এই হচ্ছে 1 নম্বর উত্তর। এবং তারপরে সরাসরি আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় নঙে। এখানে লেখা আছে ওয়ান্স দেয়ার লিভড আ কিং, প্রথমত অ্যান্ড হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। এটা এসেছে রাজশাহী বোর্ড 2016-তে। নাও ওয়ান্স দেয়ার লিভড, বোঝা যাচ্ছে ওয়ান্স দে অতীত, আবার কিং এর বিষয়ে আসছে যেহেতু রাজার ক্ষেত্রে এটা আগের ঘটনাই হয়, তো ওই অনুযায়ী আমরা এখানে লিভের জায়গায় দিতে পারি লিভড, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর আমরা ভালো করেই জানি হচ্ছে রাজা নিজেই বাস করেছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ অংশে। মনে আছে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বলেছিলাম দুটো অংশ থাকে, অ্যাক্টিভ অংশ, প্যাসিভ অংশ। ঠিক তেমনি কিন্তু পাস্টেও কিন্তু অ্যাক্টিভ অংশ থাকে, প্যাসিভ অংশ থাকে, এটাও মাথায় রাখতে হবে। এবং হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, এবং সে কোনো ধরনের শারীরিক কর্মকাণ্ড বা মোটেও কোনো কাজ করতো না, এই অর্থে এখানে বোঝাচ্ছে। সো নট গো দিয়ে এটাকে নেগেটিভ করতে বলছে, অর্থাৎ নট আন্ডারগো দিয়ে নেগেটিভ করতে বলছে। এরকম যখন পাস্টে নেগেটিভ করতে বলবে তখন বেসিক্যালি ওটা আনসার করতে হবে ডিড নট, অর্থাৎ ডিড নট দিয়ে। যদি সেটা প্রেজেন্টে থাকতো তাহলে এটা হতো ডাজ নট বা ডু নট। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। পরের সূত্রে চলে যাই, পরের বাক্যে। পরের বাক্য এসেছে ঢাকা বোর্ড 2017 থেকে আমি নিয়েছি, অর্থাৎ রেকলেস ড্রাইভিং, বেপরোয়া ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট। এই পুরো অংশটাই হচ্ছে বোঝাই যাচ্ছে একটা সমস্যা, বাংলাদেশে হচ্ছে একটা সমস্যা এটা। আর সমস্যা মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের এখন অ্যাক্টিভে বসবে না প্যাসিভে সেটা আমরা দেখি। রেকলেস ড্রাইভিং কজ, হ্যাঁ এটা নিজেই করছে, তাহলে এখানে সরাসরি আমরা উত্তর দিতে পারি সাবজেক্ট থার্ড পারসনে ভার্বের সাথে এস বা ইএস। তাহলে এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে আমাদের উত্তর হবে হচ্ছে রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। পরের বাক্যটি দেওয়া আছে বরিশাল বোর্ড 2017-তে এসেছে, এয়ার পলিউশন অলসো হ্যাপেন হোয়েন কোল অ্যান্ড অয়েল বার্ন। ওকে ফাইন। তো এখানে এয়ার পলিউশন অলসো হ্যাপেন, এটা একটা সমস্যা, এয়ার পলিউশন কিন্তু একটা সমস্যা, তাহলে ওই হিসেবে অবশ্যই আমরা এখানে লিখব হ্যাপেন্স। এয়ার পলিউশন তখনই হয় যখন, আচ্ছা কি যখন সেটা আমরা দেখব। অলসো হ্যাপেন, এখানে এস দিয়ে দিতে হবে, উত্তরটা আমরা হাইলাইট করে দেই। এবং পরের বাক্যটা দেওয়া আছে হোয়েন কোল অ্যান্ড অয়েল, যখন কয়লা এবং তেল বার্ন করা হয়, পোড়ানো হয়। এখন কয়লা তেল এগুলো কি নিজে নিজে পুড়ে? এগুলো তো নিশ্চয়ই অন্য কেউ পোড়ায়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্টের প্যাসিভে আছে, অর্থাৎ এটা নিজে নিজে পুড়ছে না। এরকম যখন নিজে নিজে না পুড়বে তখন বেসিক্যালি আমাদের আনসারটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে। প্যাসিভ মানেই হচ্ছে সামান্য একটু ঘুরিয়ে তোমাকে উত্তরটা লিখতে হবে। আগেই বলে নিচ্ছি, প্রেজেন্টের প্যাসিভ হচ্ছে এম ইজ আর ভার্বের 3, প্রেজেন্টের প্যাসিভ হচ্ছে এম ইজ আর ভার্বের 3, পাস্টের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়ার ভার্বের 3। এখন কোল অ্যান্ড অয়েল এটা কিন্তু দুটো, সো দুটোর জন্য আমরা এখানে আর দিচ্ছি। এবং বার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে বার্নড। এইটা অবশ্যই তোমাকে আগে থেকে চর্চায় রাখতে হবে যে বার্নের বার্নড, বা আমরা যে স্ট্রং ভার্বগুলো শিখি সেগুলোর পরিবর্তনগুলো তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। আচ্ছা, পরের বাক্য দেওয়া আছে ইয়েস্টারডে, চিহ্ন হিসেবে এটা পাস্ট হয়ে গিয়েছে অলরেডি। এটা যদিও কোনো বোর্ডে আসেনি, আমি একটা জাস্ট পার্সোনালি একটা কালেক্ট করেছি। তাহলে আমরা কি বাক্যটা লেখা আছে দেখি। ইয়েস্টারডে ইট ওয়াজ নিকিস বার্থডে, আ কেক অর্ডার ফর ইট। গতকাল ছিল নিকির বার্থডে, আচ্ছা, এবং একটা কেক অর্ডার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে কেক যেহেতু পাস্টে তাহলে নিশ্চয়ই আমরা ইডি দিব। তো আমরা অনেক স্টুডেন্টই ভুল করে এটাকে সরাসরি অর্ডার্ড এভাবে বসে থাকে, কারণ জানি এটা পাস্টে আছে, সো এখানে ভার্বের 2 দিলেই হয়ে গেল। বাট বিষয়টা কিন্তু আসলে এরকম না, আমাদের আরেকটু চেঞ্জ করে এটাকে ওয়াজ অর্ডার দিতে হবে, কারণ এটা কেক নিজে নিজে কখনো
অর্ডার হতে পারে না, কেউ না কেউ সেটাকে অর্ডার করেছে। তাই এখানে লিখতে হবে আ কেক ওয়াজ অর্ডার্ড ফর ইট, একটি কেক বার্থডের জন্যই অর্ডার করা হয়েছিল। পরে লেখা আছে জেরি কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। জেরির গল্প এখানে 4 বছর বয়সে সে এসেছিল, সিলেট বোর্ড 2017-তে এসেছে। তাহলে অবশ্যই জেরি নিজেই সেটা এসেছিল, নিঃসন্দেহে বলা যেতে পারে। তাহলে এখানে আমরা পাস্ট হিসেবে পাস্ট টেন্স দিয়ে দিব, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ কামের জায়গায় হয়ে গেল খেম। এবং এইভাবেই সাধারণত পাস্ট হলে পাস্টের অংশ, প্রেজেন্ট হলে প্রেজেন্টের অংশ করতে হয়। রোড অ্যাক্সিডেন্ট ক্যান লেসেন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ কেয়ারফুলি। ঢাকা বোর্ড 2017 থেকে এই বাক্যটা আমি কালেক্ট করেছি। এখন রোড অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু ক্যান অর্থাৎ মডালের ব্যবহার। মনে আছে আমি 5টা রুল বলেছিলাম, তার ভিতরে কিন্তু মডালও ছিল, তো মডালের অংশ এখানে আসছে। সড়ক দুর্ঘটনা লেসেন মানে হচ্ছে কমানো যেতে পারে, সড়ক দুর্ঘটনা কমানো যেতে পারে যদি ড্রাইভাররা খুব কেয়ারফুলি ড্রাইভ করে, অর্থাৎ তারা যদি সতর্কতার সহিতই গাড়ি চালায় তাহলে কিন্তু এখানে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই বা কমানো যেতে পারে। নাও রোড অ্যাক্সিডেন্ট কি নিজে নিজেই কমবে? এটা কিন্তু সাবজেক্ট কাজ করছে না, নিজে নিজে কমবে না, এটা কেউ না কেউ করবে। কারা? ড্রাইভাররা বা আমরা নিজেরা যদি সচেতন হই। তাই এখানে আনসার হিসেবে ক্যান তো থাকবেই, বাট যখন মডালকে প্যাসিভ করতে বলে, অর্থাৎ মডালের এই অংশটা প্যাসিভ হবে, যখন মডালকে প্যাসিভ করতে বলে তখন বেসিক্যালি অতিরিক্ত অবশ্যই আমাদের বি নিতে হবে, অর্থাৎ আনসারটা হতে পারে বি লেসেন্ট, বি লেসেন্ট সরাসরি আমরা এখানে বি লেসেন্টটা লিখে দিলেই হয়ে গেল। দ্য ফেয়ার ইনঅগিউরেট ইয়েস্টারডে বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম। ঢাকা বোর্ড 2018 থেকে এই বাক্যটি নেওয়া হয়েছে। দ্য ফেয়ার ইনঅগিউরেট ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে দিয়ে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে ঘটনাটা আজকের না, আগামীকালের, অর্থাৎ গতকালের। তাহলে গতকালের যেহেতু এখানে, তার মানে এটাকে সম্ভবতই আমরা অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিটে দিব। তো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আমরা সরাসরি কিন্তু এখানে ইডি যোগ করে দিতে পারি। কিন্তু ওই যে মনে আছে বলেছিলাম উত্তর করার সময় অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমরা কি এটা দেখব যেটা প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে। এটা আসলে প্যাসিভে আছে। কিভাবে প্যাসিভে আছে সেটা আমি বলে দিচ্ছি। ইনঅগিউরেটেড মানে হচ্ছে কোনো কিছু শুভ সূচনা করা, নতুন করে কোনো কিছু শুরু করা। তাহলে দ্য ফেয়ার মেলাটি শুভ উদ্বোধন করেছিল বা শুভ সূচনা করেছিল কে? ডিসি, কুড়িগ্রামের ডিসি। এখন মেলা কিন্তু একা একা কিন্তু কখনো শুভ উদ্বোধন হয় না, তাই এই অংশটা আমরা প্যাসিভ দেখছি, তাই এটাকে প্যাসিভ করলাম। ইংলিশ ইউজ মোস্টলি ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইউজ মোস্টলি ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি সবসময় ব্যবহার করা হয়। কুমিল্লা বোর্ড 2017 থেকে এই বাক্যটি নেওয়া হয়েছে। এখানে ইংলিশ ব্যবহার করা হয়, ইংলিশ কিন্তু নিজে নিজে ব্যবহার হয় না। এবং সবচেয়ে বড় কথা, ইংলিশ ইস্যুটা কিন্তু একটা ট্রেন্ড ইস্যু বা চলমান ইস্যু। যেগুলো চলমান সমস্যা নিয়মিত ঘটে বা সবসময় হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের দুটি অংশ, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো এখানে ইংলিশ নিজে নিজে কাজ করে না, কারণ অর্থাৎ ইংলিশ ভাষাটা নিজে নিজে ব্যবহার হয় না, মানুষের মুখের ভাষা দিয়েই ব্যবহার হয়। তাই এখানে আনসারটা হতে পারে ইজ ইউজড, অর্থাৎ ইংরেজিকে ব্যবহার করা হয় সমগ্র বিদেশে আন্তর্জাতিক ভাষা হিসেবে বা সমগ্র পৃথিবীতেই আন্তর্জাতিক ভাষা হিসেবে। এভাবেই রাইট ফ্রম ভার্ব থেকে আগত বাক্যগুলোকে উত্তর করার সময় প্রথমে খেয়াল রাখতে হবে যেটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। সেটা চিহ্ন হিসেবে আমি ট্রিক হিসেবে কিছু বলে দিয়েছি, এবং এই ট্রিকটি অলমোস্ট 80 থেকে 85%ই কাজ করবে। আর বাকি যা আছে, অর্থাৎ বাকি অংশগুলো আমরা কিভাবে আনসার করব সেগুলোর খুঁটিনাটি বিষয় আমি আমার নেক্সট পার্ট, রাইট ফ্রম পার্ট 2-তে ইনশাল্লাহ আমি দেখাবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।